কালু, একটু কড়া করে চা দে বাবা। সারা রাত্রির গাড়ি চালাতে হবে, সকালবেলার মধ্যে লুমড়ি পৌঁছতে হবে। আরে এক্ষুনি দিচ্ছি বাবু দাদা। এই নাও বাবুদা তোমার স্পেশাল কড়া চা। এই কালু, হুম হুম চাওয়ালা কালু ভয় পেয়ে এমনভাবে দাঁড়িয়ে থাকলো যেন ও কোনো ভূত দেখেছে। ও ট্রাকে একজন মহিলাকে দেখতে পায়, যে মহিলা কয়েক মাস আগে মারা গেছে। একজন দুঃখী অসহায় মহিলা, যে একটা রহস্যময় পরিস্থিতিতে মারা গিয়েছিল। জেঠিমা, জেঠিমা, জেঠিমা খাবার। কিছু চিন্তা করলে তুমি ওই ব্যাপারে? আবার সেই কথা? আরে তুমি কেন বুঝতে পারছো না? অত বড় স্কুলের ফিস অনেক বেশি, আর তাছাড়া আমার মাইনেও অনেক কম। তাহলে তুমি বলো আমি এতগুলো টাকা কোথা থেকে আনবো? যখনই আমার আর রাজুর কথা আসে তখনই তোমার কাছে টাকা থাকে না। এভাবেই চলবে আমাদের জীবন, সবকিছুকেই মানিয়ে চলতে হবে। আমার ইচ্ছার কোনো দাম নেই, আর সবকিছুকে মানিয়ে চলারও না একটা সীমা থাকে। আরে আমি একজন সাধারণ টিচার, আর তাও সরকারি স্কুলের। আর বিয়ের আগে তুমি ভালো করেই জানতে যে আমি কত মাইনে পাই, আর তুমি এটা ভালো করেই জানতে যে আমার বাবা মায়ের দায়িত্ব আমারই ওপরে। সবকিছু তুমি ভালো করে জানতে। আমি কিন্তু তোমাকে ঠকাইনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি রাজুকে নিয়ে এখান থেকে চলে যাব। আমার জানা ছিল না যে তোমাকে বিয়ে করার পর আমার জীবনে এত সমস্যা তৈরি হবে। আমার বাবা মা যদি এই সমস্ত কিছু জানতেন তাহলে তোমার সঙ্গে আমার বিয়ে কখনো দিতেন না। আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আর আমি জানি তুমি আমার সঙ্গে কোনোদিনও সুখী হবে না।
1000 টাকা মাইনে পায় রমেশ। সবকিছু কেটে কুটে তো হাতে পায় 10,500 টাকা। তার মধ্যে পুরো 4,000 টাকা ওর বাবা মার পেছনে খরচ হয়ে যায়। কারেন্ট আর টেলিফোন বিলের জন্য 2,000 টাকা খরচ হয়। 3,000 টাকা বাড়ির জিনিস কিনতে লাগে। বাকি রইল 1,500 টাকা, সেটাও ছোটখাটো খরচ হয়েই যায়। সব খরচ মাসের মাঝামাঝিতেই হয়ে যায়। 16 তারিখ এলে পরে তোমার হাত পুরো খালি হয়ে যায়। এবার তুমিই বলো বাবা, এর থেকে আমি কি বাঁচাবো যা দিয়ে আমি ভবিষ্যতের চিন্তা করব? 4,000 টাকা তো ওনার ওষুধেই খরচ হয়ে যায়। জানি না, কিন্তু 4,000 টাকা ওনার পেছনে খরচ হয় এটা নিশ্চিত। রমেশ দেয় ওনাকে প্রত্যেক মাসে। শ্বশুরমশাই পেনশনও পান, কিন্তু তার মধ্যে 1 টাকা উনি সংসারে খরচ করেন না। হান্সা, আমরা তোর কষ্টটা বুঝি। শান্তিতে বসে এই সমস্যার সমাধান করা যেতে পারে। এইভাবে বাড়ি ছেড়ে এলে কিছুই কি হবে? তাহলে তুমি বলো মা, আমি কি করব? ওকে বলি টিউশন করো, বলে স্কুলের পরে নাকি সময়ই থাকে না। হান্সা, তুই নিজেই গ্র্যাজুয়েট, তুই নিজেই কোনো কাজ খুঁজে নে না, সাইড ইনকামও হয়ে যাবে তো। সেটা করতে দিলে তবেই তো করব। তাতেও সমস্যা হয় তার। তার বাবা মাকে সামলাও, সংসার দেখো। গত 1 বছরে রাজুর জন্য 1 জোড়া জামাও কিনিনি আমি। আর আমার কথা তো বাদই দাও। এ রাজু, চল মার্কেটে যাব, চল চকলেট খাওয়াবো তোকে, চল। একজন দুঃখী মহিলা, নিজের বিয়ে নিয়ে অখুশি, শ্বশুরবাড়ির অবস্থা নিয়ে অখুশি। সে জীবনের থেকে অনেক কিছু আশা করেছিল, কিন্তু সেগুলো পূরণ করার যথেষ্ট উপায় ছিল না। তার চাহিদার সীমাকে আর লাগাম ছাড়া ইচ্ছাকে তার স্বামীর সামান্য উপার্জন পঙ্গু করে দিয়েছিল। জানি সন্তোষ ভাই, আপনার মেয়ে সত্যি খুব দুঃখী, আর তার কারণটাও আমি জানি। কিছু মনে করবেন না মানিক বাবু, বিয়ের প্রায় 6 বছর হয়ে গেল, কিন্তু আমি আমার মেয়েকে কখনো হাসি খুশি দেখলাম না। বাবা, আপনি একটা সত্যি কথা বলুন। ও বলছে আমি যেন বাবা মাকে ছেড়ে আলাদা থাকি, এটা কি ঠিক কথা? আপনারও তো বয়স হয়েছে, আপনিও নিশ্চয়ই এটা মানবেন যে একটা ছেলের দায়িত্ব হচ্ছে তার বয়স্ক বাবা মায়ের দেখাশোনা করা। সন্তোষ ভাই, রমেশ পরিশ্রমী, আর এর কোনো খারাপ অভ্যেসও নেই। এখনকার ছেলে মেয়েদের একটা কথা বোঝা উচিত, যতটুকু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। কথায় বলে না যে চাদর যতটা লম্বা পা ততটাই ছড়ানো উচিত। কিন্তু কাকাবাবু, তার মানে এটা তো নয় যে আমরা আমাদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখাই ছেড়ে দেব। আমাদের সন্তানও কি এই দারিদ্র্য, এই কষ্টই ভোগ করবে? প্রত্যেক বাবা মাই তার সন্তানকে ভালো ভবিষ্যৎ দিতে চায়। দেখো, আমার রাজুর ভবিষ্যতের চিন্তা মাথায় রয়েছে, কিন্তু সেই জন্য আমার বাবা মাকে আমি ছাড়তে পারবো না। তুমি নিজেই ভাবো, রাজু যখন বড় হবে, ও যদি নিজের বাচ্চাদের জন্য আমাদেরকে ভুলে যায়, তখন তোমার কেমন লাগবে? সন্তোষ ভাই, আপনি ধনী মানুষ, আপনার মেয়ে ছোট থেকে আপনার কাছে অনেক সুযোগ সুবিধা পেয়েছে, যেটা আমরা কখনো ওকে দিতে পারবো না। দয়া করে আপনি ওকে একটু বোঝান, নিজের সংসার ভাঙার হাত থেকে ওকে বাঁচান। এদিকে তো আমি আর আমার স্ত্রী, আমরা দুজন আর কতদিন বাঁচবো বলুন তো? বেআই মশাই, আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু আমি আপনার কাছে মিনতি করছি, রমেশ আর হান্সাকে ভালোভাবে সংসার করতে সাহায্য করুন। আমার মেয়েকে আমি শুধু সুখ সুবিধাই দিইনি, তাকে সংস্কারও দিয়েছি। নিশ্চয়ই কিছু কারণ আছে যাতে ও এত দুঃখী। আমি আপনাকে কথা দিচ্ছি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আনসা, তুমি যেটা করছো সেটা ঠিক নয় মা। টাকা কম আছে, পরের মাসে দিয়ে দেবো।
হানসা, আগেরই তো অনেক বাকি আছে, কতদিন ধার দেব? শোধ তো দিতে পারবে না। পরের মাসে ঠিক মিটিয়ে দেবো মুন্সিদা। কেন, আসছে মাসে কি লটারি লাগবে? এখন আগেরটা চুকিয়ে দাও, তারপরে নতুন নিও। এখন এইটুকু নিয়েই যাও। জেঠিমা, 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 আজকে একটু কম আছে, একটু টান আছে। মুন্সিদা ধার দেওয়া বন্ধ করে দিয়েছে। তো ধার নিও না। আজ সবে 18 তারিখ, রান্নাঘরের সমস্ত কৌটো খালি। তোমার কিচ্ছু যায় আসে না, তাই না? ঘরে খাবার জন্য আর কিছুই নেই। রাজুর প্যান্টের ডিজাইন বদলে গেছে সেলাই করে করে। আমার শাড়িও ছিঁড়ে গেছে। দেখো, আমি কিচ্ছু করতে পারবো না, এটা সরকারি স্কুল। সরকার চাইলে তবেই আমার মাইনে বাড়বে। মাইনে তো বহু বছর এক রয়েছে, কিন্তু চাল ডালের দাম তো বেড়েই চলেছে। আরে তো কি করব আমি? শুধু আমাকে বলে দাও, আমি কি করব? তুমি তোমার বাবাকে বলো, উনি যেন ওনার জমি থেকে তোমাকে তোমার ভাগটা দিয়ে দেয়। ওটাকে বেচে দিই আমরা। আমার বাবার জমি বেচে দেওয়ার কথা বলছো? তুমি নিজে কেন কিছু করো না? না পরিস্থিতি বদলেছিল, না সম্পর্কের তিক্ততা। রমেশ আর হাংসা উভয়ের উপর বিরক্ত হয়ে গিয়েছিল। আর এমন কিছুই অবশিষ্ট ছিল না যেটা ওদের দুজনকে একসাথে রাখতে পারত। রমেশদা, তুমি এরকম হাল ছেড়ে দিলে কি করে হবে? এখনো তো তোমার গোটা জীবনটা পড়ে আছে। কি করব জিগ্নেশ, মাঝে মধ্যে মনে হয় যে হয় নিজে মরে যাই, না হলে ওকে মেরে ফেলি। এক সেকেন্ডের জন্য আমার জীবনে শান্তি নেই। এরকম বাঁচার থেকে তো মরে যাওয়া ভালো। হ্যাঁ কালু বল। স্যার, স্যার এইবার এমন একটা খবর আছে, ভয় পেয়ে গেছি। কি হয়েছে? কি কোনো ভূত ট্রুত দেখলি নাকি? হ্যাঁ স্যার, এইরকমই একটা কিছু হয়েছে। কি হয়েছে? কাল রাতে আমি একটা ট্রাকে একজন মহিলাকে দেখলাম। তো সেই মহিলা 3 মাস আগে মারা গেছেন। কি বাজে বকছিস? নেশা করেছিস নাকি? না স্যার, সত্যি বলছি, আমি হানসাদিকেই দেখেছি। এই মেয়েটিকে? জেতপুর তালুকের রূপাবতী গ্রামে থাকতো। 3 মাস আগে ওর বর ওকে পুড়িয়ে মেরে ফেলেছিল। কাল রাত্রে আমি ওই মহিলাকেই দেখেছি। ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি দেখছি। ঠিক আছে স্যার। স্যার, আহমেদাবাদের ফ্রড কেসের পেপার চলে এসেছে। সৌরভ আমাদের ওই খোঁচর আছে না কালু, ও বলছিল ও নাকি ভূত দেখেছে। ভূত? ও বলছিল যে 3 মাস আগে রূপাবতী গ্রামে একটা মেয়ে জ্বলে মরে গিয়েছিল, তাকেও দেখেছে। একবার জেতপুর থানায় গিয়ে চেক করো। মেয়েটার নাম হানসা। ঠিক আছে স্যার। এই ঘটনাটা জুনে হয়েছিল। পুড়ে মারা গিয়েছিল। ওর স্বামী রমেশ স্কুল টিচার। ওর শ্বশুর হচ্ছে মানিক ভাই পারমার, ওর শাশুড়ি শান্তি দেবী পারমার, আর রমেশের কাকা নাগিন ভাই পারমার, আর ওর ছেলে জিগ্নেশ পারমার। সবাই ইনভলভ ছিল। রমেশ আর ওর বাবা এখনো জুডিশিয়াল কাস্টাডিতেই রয়েছে। শান্তি পারমার, জিগ্নেশ পারমার আর নাগিন বাবু, এরা 3 জনই জামিন পেয়ে গেছে।
হানসা পারমার আগুনে পুড়ে মরেছে। ওর পরিবার চুপচাপ ওর সৎকার করে সরে পড়েছে। স্যার রমেশ, আমরা ভাবছিলাম যে আমরা খোড়ালধামে গিয়ে মাতাজির দর্শন করে আসবো। এটা তো খুব ভালো কথা মা। তোমার বৌমা নাতিকেও সঙ্গে নিয়ে যাও, আর আমার তরফ থেকে 100 টাকা দক্ষিণা দিয়ে দিও। বলছি যে তুমি আর রাজু ও মায়ের সঙ্গে ঘুরে এসো না। মা যাবে শুনে অমনি 101 টাকা বেরিয়ে এলো পকেট থেকে। আর আমি চাইলে সবসময় বলো টাকা নেই। রাজু, দাদু আর ঠাকুমা মন্দিরে ঘুরতে যাচ্ছে, তুই ওদের সঙ্গে চলে যাস, ঠিক আছে? খুব ভালো লাগবে। ঠিক আছে বাবা। আরে বৌমা, বৌমা, আমরা মন্দিরে যাচ্ছি। ফিরতে ফিরতে 4টে বাজবে। হ্যাঁ, ঠিক আছে। খাবার। সাবধানে যেও দাদু। মা, বৌমা, বৌমা, দরজাটা খোলো। আরে বৌমা, মা, মা। আরে বৌমা, বৌমা দরজা খোলো। বৌমা, বৌমা শুনতে পাচ্ছ? দরজা খোলো। বৌমা দরজাটা খোলো। কি হয়েছে? এই দেখো, বৌমা না দরজা খুলছে না। হ্যাঁ, তোমরা ধৈর্য রাখো, 1 মিনিট। বৌদি, বৌদি দরজা খোলো। বৌদি, হানসা, বৌদি, হানসা দরজাটা খোলো। আমি আমি পিছনে গিয়ে দেখছি। হ্যাঁ, হ্যাঁ, যা যাও। দেখ। হানসা, বৌমা, হানসা দরজাটা খোলো মা। বৌমা দরজাটা খোলো। বৌদি, বৌদি, আরে বৌমা দরজা হানসা খোলো। দরজাটা খোলো। বৌমা দরজাটা খোলো। দরজাটা খোলো মা। দরজাটা খোলো। কাকা, কাকা শিগগির দরজা ভাঙো, ভিতরে আগুন লেগে গেছে। কি হয়েছে? আগুন লেগেছে। ভেঙে ফেল, ভেঙে ফেল, দরজাটা ভেঙে ফেল। বৌমা, বৌমা, বৌমা।
বারবার তুমি আমাকে এইরকম ভয় দেখিও না। ভয় দেখাচ্ছি না, একদিন সত্যি সত্যি শেষ করে ফেলবো নিজেকে। আমারও আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, আর তুমিও আমাদের এমনিতেই বাঁচতে দিচ্ছ কোথায়? যেদিন আমি মরে যাব সেদিন সবাই কাঁদবে, 7 জন্ম ধরে ভুগবে। সারা শরীর পুড়ে গেছে, বেশিক্ষণ রাখা যাবে না। বাইরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আমরা ভেসে যাব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মানিকদা, 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 এটা আমি কি শুনছি? শরীরটা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল, ঝলসে যাওয়া মাংসগুলোই শুধু ছিল। সেটা চোখে দেখা খুব মুশকিল ছিল কেশব ভাই। কিন্তু শেষকৃত্য গ্রামের শ্মশানেই করেছেন, এই কথাটা তো আর লুকিয়ে নেই। দাদা, কথাটা লুকোবার হচ্ছে না। লাশটাকে আর বেশিক্ষণ রাখা যেত না। আনসার বাড়ির লোকদের জানিয়েছেন? আসলে ওই রমেশদা ফোন করতেই যাচ্ছিল। অদ্ভুত ব্যাপার, না হানসার বাড়ির লোক জানে, না গ্রামের কেউ জানে, আর এদিকে শেষকৃত্য করে দিলেন। এর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। মা, 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 বাবা, জামাইবাবু ফোন করেছিল। কি হয়েছে হানসা? ওই আমার মেয়ে গায়ে আগুন দিয়ে মরে গেল, আর আপনারা আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না? আমরা এখানে আসার আগেই ওর শেষকৃত্য করে ফেললেন। বাবা, পরিস্থিতি সেরকম ছিল না যে। আপনাদের সবাইকে মূল্য দিতে হবে, আপনারা এটা সবাই মনে রাখবেন। আপনারাই ওকে পুড়িয়ে মেরেছেন। না বেয়ান, আপনি দয়া করে একটু কথাটা শুনুন। আপনারা কি ভেবেছিলেন আমার মেয়েকে পুড়িয়ে মেরে ফেলার পর লুকিয়ে শেষকৃত্য করে ফেললেই দোষটা চাপা পড়ে যাবে? আপনাদের সবাইকে এর জন্য ভুগতে হবে। আমার জামাই আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী। ওকে কখনো সুখ দেয়নি। আমার জমির ওপর ওর নজর ছিল, আমার মেয়ের উপর চাপ দিত। ও যেন জমির ভাগ চায়, যাতে জমিটা বেচেও টাকাগুলো নিতে পারে। স্যার, আমাদের না বলেই দিদির শেষকৃত্য করে ফেলেছে। গ্রামের পঞ্চায়েত প্রধান জোর করেছে বলেই আমাদের ফোন করেছিল, না হলে তো ওরা সেটাও করতো না। লাশটাকে সব থেকে আগে কে দেখেছিল? আমি। ওই কাকা কাকি মন্দিরে গিয়েছিল। ওরা যখন বাড়ি ফিরলেন বৌদি দরজা খুলছিল না। আমি এসে পিছনের জানলা দিয়ে দেখলাম। ওখানে কিছু দেখতে না পেয়ে আমি এই জানলায় এসে দেখি এখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল। ভয় পেয়ে দরজা ভেঙে যখন আমি ভিতরে আসলাম দেখলাম যে বৌদি সম্পূর্ণ পুড়ে গেছে, আর দেখলাম যে বৌদির দেহটা পড়ে আছে। কোনো সুইসাইড নোট পেয়েছেন? না স্যার।
থাকলে হয়তো ওইটাও জ্বালিয়ে দিতেন, যেভাবে লাশটাকে এত তাড়াতাড়ি পুড়িয়ে দিলেন। সত্যি বলছি স্যার, কোনো সুইসাইড নোট ছিল না। তুমি শিক্ষক, টিচার, তোমার এটুকুও জানা নেই যে এই রকম ঘটনায় লাশের পোস্টমর্টম হওয়া অত্যন্ত জরুরি? আর তোমরা তো অপরাধের জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছো, সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছো, আর লাশের শেষকৃত্যও করে ফেললে। স্যার, বডির অবস্থা এরকমও ছিল না যে 1 ঘন্টা অবধি রাখা যায়। এটা ঠিক করবার জন্য তোমরা কে? মহিলাকে আত্মহত্যা করবার জন্য বাধ্য করলে, আর তার মৃত্যুর পর তোমাদের অপরাধ লুকানোর চেষ্টা করছো। আত্মহত্যার প্ররোচনা আর পণের জন্য অত্যাচারে 5 জনকে অভিযুক্ত করা হয়েছে। রমেশের কাকা নগেন ভাই, কাজিন জিগ্নেশ আর মা শান্তিকে বেলে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু রমেশ আর ওর বাবা এখনো জুডিশিয়াল কাস্টডিতে রয়েছে। কেসের শুনানিও খুব তাড়াতাড়ি হবে স্যার। আর খোচর কালু বলছিল যে 3 মাস আগে পুড়ে যাওয়া মেয়েটাকে ও ট্রাকে দেখেছে। সালাম স্যার। কালু, এইমাত্র এফআইআরটা পড়ে এলাম। ওই মেয়েটা মরে গেছে, তার শেষকৃত্য হয়ে গেছে। আমি জানি স্যার, ওই মহিলা রূপাবতী গ্রামে থাকতো। ওর বর স্কুলের টিচার, ওকেও চিনি। কিন্তু দিব্যি দিয়ে বলছি স্যার, কাল রাতে ট্রাকে আমি ওকেই দেখেছি। স্যার, ট্রাক ড্রাইভার বাবু দাদা ছিল। ও প্রায়ই এখানে দাঁড়ায় চা খাওয়ার জন্য। এই বাবুর বাড়ি কোথায়? তা তো জানি না, তবে হ্যাঁ খোঁজ নিয়ে বলতে পারি। তাহলে খোঁজ নে। ব্যাপারটা এরকম নয় তো ওই জানে না ওর ট্রাকে একজন ভূত ঘুরছে? হংসা পারমারের মৃত্যু হয়েছিল 2011 জুন মাসে। সে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল। তার স্বামী আর তার শ্বশুর জেলে ছিল। তাদের বিরুদ্ধে হংসাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলা দায়ের হয়েছিল। খুব শীঘ্রই কোর্টে এই কেসে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু হংসার মৃত্যুর 3 মাস পরে 2011 সেপ্টেম্বরে চাওয়ালা কালু, যে কিনা পুলিশের খোঁচরও ছিল, সে হংসাকে একটা ট্রাকে দেখে। রহস্যটা কি ছিল? একজন মৃত মহিলা বেঁচে উঠল কি করে? হংসা কি সত্যি বেঁচে ছিল, নাকি ওটা অন্য কেউ ছিল? কাল রাতে আমরা আপনাদের দেখাবো গুজরাটের এই বিস্ময়কর কেসটার শেষ ভাগ, যাতে উন্মোচন হবে হংসা পারমারের মৃত্যুর পিছনের রহস্য।